লেখিকা ঈপ্সিতা মিত্রর নীল খামেদের ভিড়ে। আজ অষ্টমী। দুর্গাপুজোর অঞ্জলি শেষ হতে হতে রূপকথাদের পাড়ায় 10:30 বেজে গেছে। তারপর কোনো মতে জলখাবারে দুটো লুচি খেয়েই একবার চট করে আয়নায় দেখে নিল নিজেকে। আজও স্কাই ব্লু কালারের শাড়ি, চোখের কাজলটা ঠিকই আছে এখনো, ঘেটে যায়নি ঘামে। যাক বাবা, আর টাচ আপ করার দরকার নেই। কথাটা ভেবেই আর দেরি করলো না, খাটে পড়ে থাকা পার্সটা নিয়ে বেরিয়ে এলো বাড়ি থেকে বড় রাস্তায়। তারপর উল্টো দিকের দাঁড়িয়ে থাকা অটো ধরে ভিড় রাস্তা কাটিয়ে CC2 এর সামনে চলে এলো রূপকথা। আকাশ কি চলে এসেছে আগে? কথাটা ভাবতে ভাবতেই CC2 এর ছড়ানো ছেটানো ভিড়ের মধ্যে এদিক ওদিক চোখ ফিরিয়ে নিল একবার, কিন্তু ওই চেনা মুখটার দেখা মিলল না। মনে মনে দৃশ্যটা দেখে যেন একটু শান্তি পেল রূপকথা। আর কিছুক্ষণ এর মানে নিজের সঙ্গে থাকতে পারবে, নিজেকে একটু ঝালিয়ে নিতে পারবে। কত ডায়লগই তো রেডি করেছিল দুদিন ধরে। আসলে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কয়েকবার প্র্যাকটিসও করেছে নিজে। তুই আমার কাছে বন্ধুর থেকে একটু বেশি, মানে তুই স্পেশাল ইউনিভার্সিটির সবার থেকে। এই দুটো লাইন বলার জন্য ও কম রিহার্সাল তো করেনি, কিন্তু আজ আসল দিনে এসে সব কনফিডেন্স কীরকম শেষ লাগছে এই মুহূর্তে। যতই প্রোগ্রেসিভ থিঙ্কিং থাক, মেয়ে আর ছেলে সবাই এই পৃথিবীতে সমান, তাই প্রপোজও ছেলে মেয়ে নির্বিশেষে সবাই করতে পারে। এই রকম একটা বিপ্লব মনে থাক, কিন্তু আজ এই প্ল্যান অফ অ্যাকশনের দিনে মনে হচ্ছে মেয়েদের আলাদা করে একটু লজ্জা, কিছুটা ভয় আর কিছুটা হেজিটেশন এই প্রপোজের ব্যাপারে ইনবর্ন থাকে। এক কথায় একটা ঈশ্বরের দান। তাই আজ কপালে বিন্দু বিন্দু ঘাম হওয়া, হাত পা ঠান্ডা হয়ে যাওয়াটা স্বাভাবিক। এইসব কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ পেছন থেকে সেই চেনা গলার স্বরটা শুনতে পেল রূপকথা। আকাশ একটু জোর পায়ে ওর দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি রে, কতক্ষণ হলো এসেছিস? সরি, ওয়েট করতে হলো তোকে। আসলে পাড়ায় অঞ্জলি শেষ হতে দেরি হলো আজ, তাই। কথাটা বলতেই রূপকথা যেন নিজের মনেই অল্প হেসে বলে উঠল, যাক ভালো হয়েছে বাবা, দেরি হয়েছে। কথাটা শুনেই আকাশ কিরকম আকাশ থেকে পড়ার মতন মুখ করে বলল, কি বললি? ভালো হয়েছে আমার দেরি হয়েছে? ঠিক আছিস তো তুই? কি ভুলভাল বকছিস? কথাটার উত্তরে রূপকথা একটু ইতস্তত করে বলল, না আসলে তোকে কিছু বলার আছে আমার আজ, তাই চল ফুড কোর্টে চল। কথাটা বলেই ও আর আকাশের দিকে চোখে চোখ না রেখে ওর হাতটা ধরলো এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু রূপকথা দুপা এগোলেও আকাশ দাঁড়িয়ে রইল এক জায়গায়। রূপকথা এটা দেখে থমকে গেল কয়েক সেকেন্ড, তারপর একটু তাড়া দিয়ে বলে উঠল, কি রে চল, দাঁড়িয়ে আছিস কেন? প্রশ্নটার উত্তরে আকাশ কিছুটা এলোমেলো হয়ে গেল যেন, তারপর কিছু কথা সাজিয়ে বলল, না আসলে একটু দাঁড়া, 5 মিনিটের মধ্যে নিশা আসবে, তারপর একসঙ্গে যাব। এটা শুনে রূপকথা কিরকম স্থির হয়ে গেল হঠাৎ। নিশা? ওই ইউনিভার্সিটির সব থেকে ন্যাকা মেয়েটা, যার বাবার প্রচুর টাকা, তাই পার্সোনাল গাড়ি করে ক্লাস করতে আসে, আর কথায় কথায় শুধু আমার এই আছে আমার ওই আছে করে। ওকে কেন আকাশ ডেকেছে আজ এখানে? যদিও কদিন ধরে নোটিশ করেছে ওই নিশার সাথে আকাশ বেশ বন্ধুত্ব জমিয়েছে। কি সব নোটস দিয়ে হেল্প করেছিল বলে নিশা তো একদম গলে গেছে আকাশের ওপর। সেই জন্যই তো রূপকথার দেরি করলো না ডিসিশনটা নিতে। ওকে আকাশকে নিজের ফিলিংসটা কনফেস করতেই হবে, বলতেই হবে ভালোবাসি। এই সব ভেবেই তো 2 বছরের বন্ধুত্বের প্রমোশনের জন্য এসেছিল আজ। কিন্তু এই প্রমোশনের মাঝে নিশা কি করে ঢুকলো বুঝলো না রূপকথা। কথাটা ভাবতেই আকাশকে একটু গলায় রাগ নিয়েই বলে উঠল, তুই হঠাৎ ওকে ডাকতে গেলি কেন? অদ্ভুত, আমি তো শুধু তোকে ডেকেছিলাম নাকি? কথাটা শুনতেই আকাশে কিছুটা যেন নিজের মধ্যে কথা সাজিয়ে বলে উঠল, আসলে আজ অষ্টমীর পুণ্যতিথিতে আমি একটা শুভ কাজ করব বলে এসেছি এখানে, প্রপোজ করব, তাই নিশাকে ডেকেছি। লাইনগুলো এক নিঃশ্বাসে বলে গেল, আর রূপকথা কেমন নিষ্পলকভাবে তাকিয়ে রইল ওর দিকে। কি বলছে এই সব আকাশ? ও প্রপোজ করবে বলে ডেকেছে আজ নিশাকে? ও নিশাকে লাইক করে? এতদিন ওর বেস্ট ফ্রেন্ড হয়েও কথাটা জানতে পারেনি রূপকথা? আর কিছু না জেনে না বুঝে নিজের মনে রূপকথার জাল বুনেছে চোখ বন্ধ করে। ভেবেছে আকাশ ওকে পছন্দ করে, সবার থেকে আলাদাভাবে দেখে, তাই তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কতদিন ওর জন্য বাস স্টপে অপেক্ষা করে ক্লাস শেষে। টিউশনে টাকা জমিয়ে পুজোর শাড়ি কিনে দেয় রূপকথাকে। রেফারেন্স বই ঘেটে ঘেটে কত নোটস বানিয়ে দেয় রাত জেগে জেগে। নিজের ছোট বড় দিনের সব টুকটাক ঘটনা শেয়ার করে ওর সঙ্গে। তাহলে কি সেই সবই এমনি শুধু বন্ধু ভেবে, ভালোবাসে বলে না? কথাটা ভাবতে ভাবতেই আকাশ বলে চলল রূপকথাকে, আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না ঠিক। কিন্তু এইভাবে ভয় পেলে তো হবে না বল, তাই প্রপোজ করার ডিসিশনটা নিয়েই নিলাম। কি রে তুই চুপ কেন, কিছু বল। কথাটা শুনে রূপকথার মুখটা খুব অন্ধকার হয়ে গেল হঠাৎ। শরতের রোদেলা আকাশেও গভীর কালো অন্ধকার,
তার মধ্যেও আস্তে গলায় বলল, এইসব করবি যখন আমাকে ডেকেছিস কেন? আমার কি কাজ এখানে? আগে বললেই পারতিস, আমি আসতামই না তোদের মাঝে। শেষ কথাটা কিরকম জোর দিয়ে বলল রূপকথা। হাতটা মুঠো হয়ে এসেছে ওর এখন যন্ত্রণায়। শেষে এতদিন বাদে এই রকম একটা দিন দেখতে হবে আসলে ভাবেনি এটা একদম। কথাগুলো মনে আসতেই আকাশ অবাক হয়েই বলল, তুই রাখছিস কেন? তুই না এলে কি কিছু হবে? আজ অবধি তোকে ছাড়া কোনো কাজ করেছি আমি? যাই হোক, পুজোর দিনে এরকম রাগিস না, একটু ওয়েট কর, এখনই নিশা চলে আসবে। আকাশের কথাটা শেষ হতে হতে এবার নিশাকে ভিড়ের মধ্যে দেখতে পেল রূপকথা। ওদের দিকে এগিয়ে আসছে মেয়েটা। একটা লং স্কার্ট, সঙ্গে মেরুন রঙের ছোট্ট একটা টপ পরেছে নিশা। রূপকথা খেয়াল করলো ওর মতো নিশা আসার দৃশ্যটা এবার আকাশেরও চোখে পড়েছে। আর কিরকম স্থির হয়ে গেছে ছেলেটা এক মুহূর্ত। এটা দেখে রূপকথার মনে একটা কাজ বিঁধল যেন। ভীষণ বাড়তি মনে হলো নিজেকে আজ এখানে। রাগ হলো নিজের ওপর। আজ এই CC2-তে আসার প্ল্যানটা তো ওই করেছিল বোকার মতন। ভেবেছিল মনের কথা বলবে, কিন্তু আগে যদি জানতো মন ভাঙার গল্প শুনতে আসতে হবে এখানে, তাহলে বাড়ি থেকে এক পাও বাড়াতো না আজ। কথাগুলো ভাবতে ভাবতে নিশা ওদের সামনে এসে আমেরিকান অ্যাকসেন্টে বলে উঠল, হাই গাইস, হাউ লং ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর, সরি আই অ্যাম লেট। কথাটা শুনে নিশার কিরকম এক সেকেন্ডে কষ্ট যন্ত্রণাটা রাগে পরিবর্তন হলো। ও আর নিজেকে সামলাতে না পেরে বলে উঠল গম্ভীর মুখে, এখানে আমরা তিনজনেই বাঙালি, ইংলিশ না বললেও চলবে। আর আজ তো আবার দুর্গাপুজোর অষ্টমী, চারিদিকে বাঙালিয়ানা ছড়াছড়ি, তাই আজকের দিনটা অন্তত বাংলা শুনতে আর বলতে ইচ্ছে করে ভীষণ। কথাগুলো যে ও শুনিয়ে বলল নিশাকে, সেটা নিশা আর আকাশ দুজনেই বুঝলো। আকাশ তো এই মুহূর্তে ঠিক কি বলবে বুঝতে পারলো না, কিন্তু নিশা তো ছেড়ে দেওয়ার মতন মেয়ে না। ও নিজেও তাই কিছুটা তির্যক গলায় বলে উঠল, দিস ইজ হোয়াই ক্লাস ম্যাটার্স। তোদের সাথে আমার মেলে না এই কারণেই। সবকিছু নিয়েই ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ইস্যু। এমনকি ইংলিশ বলা নিয়েও একটা রিভোল্ট টাইপের কিছু তৈরি করতে চাস, সেন্টিমেন্টাল মিডল ক্লাস নেচার। কথাটা শুনে গা জ্বলে গেল রূপকথার। শেষে এই মেয়েটাকে পছন্দ হলো আকাশের, আর কাউকে পেল না। কথাটা ভেবেই রাগে মুখটা লাল করেই আস্তে গলায় বলল, ঠিকই, ক্লাস যখন এক না তখন একসাথে থাকাও উচিত না। আকাশ, তুই নিশাকে নিয়ে ঘোর, আজ আমি আসলাম। কথাটা বলেই ও চলে যেতে যাচ্ছিল, কিন্তু আকাশ হুট করে ওর হাতটা ধরে নিল এখন। তারপর কিছুটা রিকোয়েস্ট করার মতন করেই বলল, আরে কি করছিস তোরা? বাচ্চাদের মতন তর্ক করছিস কেন? আর রূপকথা, তুই কোথাও যাবি না, আমাদের সঙ্গে চল এখন ফুড কোর্টে, কোনো কথা শুনবো না, চল। কথাটা বলেই প্রায় টানতে টানতে আকাশ নিয়ে এলো ওকে ফুড কোর্টে। ভীষণ অসহ্য লাগছে রূপকথার এই মুহূর্তে। নিজের মন ভাঙার যন্ত্রণার সাথে রাগ হচ্ছে ভীষণ। অন্য কোনো মেয়ে হলেও হয়তো এই রাগটা হতো না, যতটা এই নিশাটাকে দেখে হচ্ছে। ক্লাস স্ট্যাটাস নিয়ে যে মেয়েটার কি অহংকার! তাও ইউনিভার্সিটির কিছু পাবলিক আছে যারা ওর আগে পরে ঘোরে লাইন দিয়ে, ভাবে ওর সঙ্গে বন্ধুত্ব করলে যদি পাশ করার পর ওর বাবার কোম্পানিতে কোনো কাজ হয়ে যায়, অথবা বড় হাই ক্লাস সার্কেলের সঙ্গে যোগাযোগ হলেও তো অনেক লাভ, পাশ করার পর কাজ পেতে সুবিধা হবে। কিন্তু রূপকথা এইসব লোকজনদের মতন একদম না, যে কাউকে তেল দেবে নিজের স্বার্থের জন্য। ও তো কখনো কারোর কাছ থেকে 5 পয়সা চাইতে পারে না নিজের মুখে, তাই আরও অসহ্য লাগছে এখানে। কথাটা ভাবতে ভাবতেই ফুড কোর্টের একটা টেবিলে বসেছিল ওরা। আকাশ তারপর হাসি মুখে নিশাকে জিজ্ঞেস করে উঠেছিল, কি খাবি বল, পিৎজা নাকি অন্য কিছু? কথাটা শুনে নিশা একটু শুনিয়ে উত্তর দিয়েছিল রূপকথাকে, নো, আই অ্যাম ইন ডায়েট, আমি তো অনলি স্যালাড খাবো। হ্যাঁ, রূপকথা হয়তো এইসব কিছু করে না। ইউ আস্কড হার কি খাবে। এটা দেখে আকাশ কিছুটা ভদ্রতার হাসি হেসেই বলে উঠল রূপকথার দিকে তাকিয়ে, না না, ওকে তো জিজ্ঞাসা করার কিছু নেই, মানে আমি জানি ও কি খায়। চিকেন চিজ বার্গার খাবে একটা নিশ্চয়ই, সঙ্গে কোল্ড কফি, তাই না? রূপকথার এটা শুনে মুখটা কঠিন হয়ে গেল। সত্যি কি সব জানে আকাশ ওর ব্যাপারে। জানলে আজ এখানে এই মন নিয়ে ওকে বসিয়ে রাখতো না। কথাটা ভেবেই ও উত্তর দিল, না থাক, আমি কিছু খাবো না, বাড়ি থেকে খেয়ে এসেছি, পেট ভর্তি, তুই বরং স্যালাডটা নিয়ে আয়। এই কথাটা শুনে আকাশের মুখের হাসিটা যেন কিরকম মিলিয়ে গেল ওর সামনে। ওই একটু নিরাশ গলায় বলল, যা, কিছুই খাবি না? ঠিক আছে, আমি বরং নিশার জন্য স্যালাড নিয়ে আসছি। কথাটা বলেই ও চলে গেল ওদের দুজনের মাঝ থেকে। এই মুহূর্তে নিশা যেন ওর যাওয়াটা দেখে নিজের মনেই বলে উঠল রূপকথাকে, ইউর বেস্ট ফ্রেন্ড ইজ রিয়েলি কিউট, আই মাস্ট সে, তাই না? প্রশ্নটা কিরকম লাগলো হঠাৎ রূপকথার মনে। ও খেয়াল করলো দূরে খাবার অর্ডার করার লাইনে অপেক্ষা করা আকাশের দিকে নিশা কেমন স্থিরভাবে তাকিয়ে আছে এখন। রূপকথা এইসব দেখে বুঝলো আজ ওকে খালি হাতে ফিরতে হলেও আকাশকে হয়তো না শুনে ফিরতে হবে না। এই অষ্টমীর দিনে ওর গল্পটা হয়তো পূর্ণতা পাবে নিশার সাথে। কথাগুলো ভাবতে ভাবতেই ও চুপই ছিল এই ভিড়ের মাঝে। কেমন দম বন্ধ করা কষ্ট হচ্ছিল ওর।
বুকের কাছে খুব ভারী কিছু একটা জমে আছে বলে মনে হচ্ছিল রূপকথার। আর তখনই কিছু সময় পার করে আকাশ স্যালাড নিয়ে হাজির, সঙ্গে নিজের জন্য একটা ক্যাপাচিনো। তারপর ও নিশার দিকে তাকিয়ে বলে উঠল, থ্যাঙ্কস ফর কামিং। এত শর্ট নোটিশে ডাকলাম আর তুই চলে এলি। আসলে পুজোতে তো সবারই অনেক প্ল্যান থাকে। কথাটা শুনে নিশা ওর হাতে আলতো হাত ঠেকিয়ে এবার বলে উঠল, এনিথিং ফর ইউ ডিয়ার। আচ্ছা, তুই কি বলবি বলে ডেকেছিলিস সেটা তো বল। কথাটার উত্তরে আকাশ অল্প হেসে বলল, সেটা পরে হবে, কিন্তু তোকে আজ দেখতে খুবই সুন্দর লাগছে। এই কালারটা তোকে খুব মানিয়েছে, মেরুন, তাই না রূপকথা? শেষ প্রশ্নটা রূপকথার চোখে চোখ রেখে করলো। রূপকথার মনে হলো এবার না জলটা ঠিকরে চোখ থেকে বেরিয়ে আসে তাহলে কেলেঙ্কারি হবে, তাই কোনোভাবে নিজেকে সামলে সে কঠিন গলায় উত্তর দিল, এতদিন তো জানতাম তোর প্রিয় রং আকাশী, মেরুনের গল্পই প্রথম শুনলাম, ভালোই। কথাটার উত্তরে আকাশ মুখে হাসি নিয়েই বলল, আসলে নিশাকে এত ভালো দেখতে, ওকে যেই কালারই পরবে দারুণ লাগে, এই যেমন মেরুন। এটা শুনে রূপকথার মুখটা কালো হয়ে এলেও নিশা কিরকম হালকা লজ্জায় লাল হয়ে যাওয়ার মতন মুখ করে বলল, আর ইউ ট্রাইং টু ফ্লার্ট উইথ মি, বাট আই লাইক ইট। এর উত্তরে আকাশ যেন কোনো শব্দ না বলে শুধু হাসলো এবার। তারপর একটু ভেবে বলে উঠল, আরে তুই খাচ্ছিস না কেন স্যালাড, বসে আছিস যে। কথাটা বলেই এক চামচ তুলে নিশার মুখের কাছে ধরলো নিজের হাতে। এই মুহূর্তে রূপকথা কিরকম স্তব্ধ হয়ে গেল নিজের ভেতরে, চোখটা না চাইতেও ঝাপসা হয়ে এলো ওর। তবে তার মধ্যেই খেয়াল করলো নিশা বেশ হাসি মুখে আকাশের হাত থেকে স্যালাডটা খেলো এখন। তারপর আকাশ যেন আনমনে রূপকথার দিকে তাকিয়ে বলে উঠল, বাই দ্য ওয়ে, তুই কি একটা বলবি বলছিলিস না বাইরে, যখন নিশা আসেনি, কি কথা রে? এর উত্তরে রূপকথা এবার নিজেকে শক্ত করেই উত্তর দিল একটু থমকে থাকা গলায়, কিছু না, কিছু কথা শুরুর আগেই শেষ হয়ে যায়, আমি আসছি, তোরা এনজয় কর। কথাটা বলেই ও উঠে দাঁড়ালো। আকাশ যেন কিরকম হকচকিয়ে গেল ওর এই যাওয়াটা দেখে। ও মনে হয় বলে উঠল, আরে কি হলো তোর, কোথায় যাচ্ছিস, বস। কিন্তু সেই সব কোনো কথাই ওর কানে ঢুকলো না। আর নিশার সঙ্গে আকাশের ছবিটা এত পারফেক্ট লাগছিল, ওর সামনে যে আর দাঁড়াতে পারলো না ঠিক এই রূপকথা এই সময়। তাড়াতাড়ি পা চালিয়ে বেরিয়ে এলো ফুড কোর্ট থেকে, তারপর কোনোভাবে ভিড় কাটিয়ে মলের বাইরে। আসলে চোখ দুটো খুব আবছা হয়ে গেছে ওর জলে, চারিদিকে কিরকম জল ও ছবি তৈরি হয়েছে যেন রূপকথার। সে জলছবি কাটিয়ে এগিয়ে যাওয়া খুব শক্ত, তাও কোনোভাবে নিজের পা চালিয়ে বেরিয়ে এসেছিল নীল আকাশের নিচে, ফিরে যাবে বলে নিজের গল্পহীন পৃথিবীতে। কিন্তু এত কিছুর পরও পারল না আজ ঠিক। হঠাৎ পেছন থেকে খুব চেনা স্পর্শ পেল রূপকথা। ও আবছা চোখে ঘুরে তাকাতে দেখলো তারপর আকাশকে, ওর সামনে আলতো হেসে দাঁড়িয়ে আটকে রেখেছে রূপকথাকে নিজের কাছে। রূপকথার মানে ঠিক বুঝতে পারলো না যেন এই সময়, তবে নিজের চোখের ছবিটাকেও লুকোতে পারলো না আর আকাশের কাছে। খুব রাগও হলো এখন ওর, নিশা তো আছেই ওর কাছে, তাহলে কেন এসেছে এই ছেলেটা। কথাটা ভেবেও নিজের হাত দিয়ে আকাশের হাতটাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, কেন এসেছিস তুই, এইভাবে সময় নষ্ট করছিস কেন, যা প্রপোজ কর, মেয়েটা তো অপেক্ষা করছে তোর মতন কিউট ছেলের জন্য। এটা শুনে আকাশ বেশ জোরেই হেসে ফেলেছিল এখন। তারপর একটু দৃঢ় গলায় বলে উঠেছিল, সেটা করতেই তো এসেছি এখানে, যে অপেক্ষা করছে তার কাছে। এই কথার যেন কোনো মানে খুঁজে পায়নি রূপকথা, কি বলছে কি ছেলেটা, প্রেমে পড়ে মাথাটাই খারাপ হয়ে গেল নাকি। নিশা তো ওপরে ফুড কোর্টে। কথাটা ভাবতেই আকাশের ভ্রু কোচকানো অবাক মুখের দিকে তাকিয়ে বলেছিল, তোকে প্রপোজ করবো বলে এসেছিলাম আজ অনেক সাহস নিয়ে, কিন্তু তুই না শুনেই চলে যাবি, এটা হয় নাকি? আমার এত প্ল্যানিং ভেস্তে দিবি অষ্টমীর এই পূর্ণ তিথিতে। লাইনটা শুনে যেন রূপকথা কিরকম নির্বাক হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ড। এইসব কি বলছে আকাশ, ওকে প্রপোজ করার জন্য মানে? কথাটা ভেবেও বলে উঠেছিল, তুই আমাকে প্রপোজ করবি বলে এখানে এসেছিস আজ, মজা করছিস আমার সাথে? আমাকে প্রপোজ করবি তো নিশাকে কেন ডেকেছিস? এর উত্তরে আকাশ বেশ কনফিডেন্সের সাথে বলেছিল, দেখ, আমি কোনো চান্স নিতে চাইনি, 2 বছর হলো চিনি তোকে, কত ছেলে আমার সামনে এসে তোকে আই লাভ ইউ বলে চড় থাপড় খেয়েছে জানি আমি, কিন্তু আমি বাবা সেই দলে পড়তে চাইনি। যদিও জানতাম তুই আমাকে লাইক করিস, কিন্তু সেটা বেস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছু কিনা সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। তাই এই স্যাম্পেল টেস্টটার দরকার ছিল। আর নিশাও রাজি হয়ে গেল আমার অফারে। এমনিতে তো নিশা সারা বছর ক্লাস করে না খুব একটা, তাই আমার মতন ইউনিভার্সিটিতে টপ করা ছেলের কাছ থেকে ফ্রিতে নোটস নেওয়ার অফারটা কি করে ছাড়তো বল। তাই একটু অ্যাক্টিং করে দিল আজ এসে এখানে, আর তুই জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেলি। এরপর তোর এই রাগ আর চোখের জল দেখে আমি পুরোপুরি শিওর, প্রপোজ করলে তোর কাছ থেকে মার খাবো না। বল, কেমন আইডিয়া, ভালো না?
শেষ লাইনটা বেশ ভ্রু নাচিয়ে বলল আকাশ, কিন্তু তারপর খেয়াল করলো রূপকথার মুখটা রাগে লাল হয়ে গেছে। ও যেন রাগ কান্না মিশিয়ে এবার আকাশের হাতে কিল ঘুষি মারতে শুরু করলো আবছা চোখে। খুব রেগেই বলে উঠল, তুই একদম জাতা, মানে সত্যি আমি তোর মতন ছেলে দেখিনি। তুই এত বাজে, জানলে আমি আসতামই না আজ এখানে। আমি ভাবলাম তোকে আজ আমি বলবো ভালোবাসি, আর সেখানে তুই এরকম গেম খেললি আমার সঙ্গে, আমাকে এভাবে কাঁদিয়ে দিলি। এই তুই চিনিস আমাকে? কথাগুলো কিরকম এক নিঃশ্বাসে বলে গেল কান্নার ভিড়ে। তখন আকাশ হঠাৎ থমকে গেল রূপকথার সামনে। তারপর ওর হাত দুটো শক্ত করে ধরে ওকে স্থির গলায় জিজ্ঞেস করে উঠল, তুই কি বললি? তুই এখানে আমাকে নিজের ফিলিংসের কথা বলতে এসেছিলিস? তুই ভালোবাসিস আমাকে সত্যি? কথাটা শুনে রূপকথায় কয়েক মুহূর্তে স্থির হয়ে গেল যেন কেমন। তারপর বৃষ্টি ভেজা চোখে আলতো হাসি নিয়ে আকাশকে উত্তর দিল আস্তে গলায়, না, মিথ্যে। তারপর হঠাৎ আঁকড়ে ধরলো ওকে বিনা নোটিশে ভিড়ের মাঝে। মনে হলো শরৎ ওকে খালি হাতে ফেরালো না তাহলে। নীল আকাশ বসন্তের রং এঁকেই দিল জীবনে, না লেখা কিছু চিঠি আর রাত খোলা কিছু খামের মাঝে রূপকথারা সত্যি হলো আজ জীবনে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।